প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা। ওনার বাড়ি সাভারের বলিয়ারপুর নামক স্থানে। আর উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি উনি সহ ওনার পরিবারের সদস্যরা শুনেছেন ওনার নানা নানি দুজনের কাছ থেকেই। তো ওনার নানা নানি বিভিন্ন সময় এই ঘটনাটি বলতেন। এভাবেই পরিবারের মধ্যে এই ঘটনাটি দীর্ঘ সময় ধরে চলে এসেছে। ঘটনাটির এক্স্যাক্ট সময় বলাটা কঠিন, তবে ঘটনাটি 1935 বা 40 সালের পরে বা এরকম সমসাময়িক একটা সময় হতে পারে, এরকমটা আন্দাজ করেছেন। তখন এই সোহেল রানার যে নানা, উনি ছোট ছিলেন বলতে উনি বুঝমান একজন মানুষ ছিলেন ওই সময়, এতটুকু বলা চলে। আর এই সোহেল রানার নানা, ওনার যিনি বাবা, উনি ছিলেন একজন ফকির গোছের মানুষ। ফকির বলতে গ্রামে যেটা বোঝায়, যারা ঝাড়ফুঁক করেন, কবিরাজি করেন, এদেরকে ফকির বলা হয়। আর ওনার নাকি বেশ অনুগত জিন ছিল। ইমার্জেন্সি বিভিন্ন সিচুয়েশনে কৃষিকাজ রিলেটেড ব্যাপারগুলো ওই জিনেরা সলভ করে দিত। যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না, কিন্তু ধান কাটতে হবে, বর্ষা নেমে আসছে, এমত অবস্থায় ওই জিনেরা শুধু ধান কাটতো তা নয়, এটা বাড়িতেও নাকি পৌঁছে দিত। আবার অনেক সময় সেচ দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না, এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে কখনো কখনো জিনেদেরকে দিয়ে তিনি নাকি কাজ করাতেন। তো ওরা নানার ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি। আমরা গ্রামে এরকম জয়েন্ট ফ্যামিলি অনেক দেখি, ঘরগুলো আলাদা, কিন্তু দেখা যাচ্ছে উঠোন একটা, উঠোনের চারদিকে অনেকগুলো ঘর। তো এরকম 7টা ফ্যামিলি ছিল ওনার নানাদের বাসা। মাঝখানে এরকম উঠোন ছিল, আর চারপাশ ঘিরে সবার বাড়ি। জমিতে যখন ধান কাটা হতো তখন সেই ধানগুলো ওই উঠোনে নিয়ে আসা হতো। অনেক বড় ছিল উঠানটা। মূলত ঘটনাটি ঘটেছিল ওনার নানার এক চাচাতো ভাইয়ের সাথে। আর সেই চাচাতো ভাইয়ের নাম ছিল হচ্ছে বিল্লাল। ওই দেখতে খুবই কৃষ্ণবর্ণ, কালো ছিলেন। ছোটবেলা থেকেই ওনার গায়ের এই রঙের কারণে গ্রামের দুষ্টু বাচ্চারা তাকে খেপাতো, এবং খেপানোর জন্য একটি নাম তারা দিয়ে দিয়েছিল। যদিও এটি কখনোই শোভনীয় নয়, কারণ হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিন্তু আমরা সবাই জানি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি কিন্তু অনেক সম্মানিত একজন সাহাবী। কারো নাম বিকৃত করে কোনোভাবেই বলা উচিত নয়, এটা আমরা সকলে জানি। কিন্তু তারপরও অনেক সময় অনেকে দুষ্টুমি করে না বুঝে বলে ফেলেন। তো এই যে বিল্লাল, এনাকে অনেকেই কালা বিলাই বলে ডাকত। এখন এটা তার কোনোভাবেই পছন্দ হতো না, আর পছন্দ হওয়ার মতো কোনো বিষয়ও নয়। উনি খুব সহজ সরল মানুষ ছিলেন, চুপচাপ থাকতেন, কিন্তু রেগে গেলে উনি খুব মারাত্মক হয়ে যেতেন। আমরা অনেক সময় দেখি সহজ সরল মানুষ যদি কখনো রেগে যায় তখন কিন্তু খুব ঝামেলা হয়ে যায়, খুব খারাপ কিছু হয়ে যায় এই ধরনের একটা সিচুয়েশনে। এই ধরনের সহজ সরল মানুষ রাগে কম, কিন্তু রাগলে সেটার গুরুত্ব অনেক বেশি থাকে। এদিকে বিল্লাল মামা বড় হচ্ছিলেন, এই ধরনের টুকিটাকি খেপাতোই, কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকবে না। উনি বিয়ে শাদী করেন। এক রাত্রে কি হলো, এই বিল্লাল মামা তার স্ত্রী তার এই যে সোহেল রানা ভাইয়ের মামি, তার সাথে ঝগড়াঝাটি শুরু করেন। তো ঝগড়াঝাটি একটা পর্যায়ে খুব খারাপ পর্যায়ে চলে যায়, এবং তার স্ত্রী কী করে, এই বিল্লাল মামার গায়ের রং নিয়ে খুব কটাক্ষ করে কথা বলে। এটা তার ভালো লাগে না, কারণ ঘরের বউ যদি তাকে এই গায়ের রং নিয়ে কথা বলে, স্বাভাবিকভাবেই তারও ভালো লাগার কথা নয়। একটা পর্যায়ে বিল্লাল মামা মন খুব খারাপ করেন এবং বলেন যে আমি গলায় ফাঁসি দিয়ে মারা যাব, এই কথা বলেন। এগোটা বলার পর ঘর থেকে বের হয়ে যান। এখন উনি সহজ সরল মানুষ, উনি যে গলায় ফাঁসি দিয়ে মারা যাবে এটা তো কারো চিন্তাতেও ছিল না। উনি কী করছেন, ঘর থেকে বের হয়ে খুব বেশি দূরে বাজার ছিল না, সেখানে চলে যান। মোটামুটি সন্ধ্যার পরেই আর কি এই ঘটনা। তো বাজারে গিয়ে দোকানও খোলা পান, একটা রশি কিনে নিয়ে আসেন।
সাধারণত গ্রামে ওই সময় সন্ধ্যার পরে কোনো দোকানপাট খোলা থাকতো না, কিন্তু বাজার তো কিছু সময় খোলা থাকতো। তো উনি রশি কিনে নিয়ে আসেন, কিনে নেওয়ার পর ঘরের বাইরে রাখেন। তো ওনার স্ত্রী ভেবেছেন যে তিনি হয়তো বা ভয় দেখানোর জন্য কাজটি করছেন, তো তিনি এই বিষয়টা নিয়ে অতটা কথা বলেন না। ওদিকে রাত যখন 11টা, তখন এই বিল্লাল মামা চুপি চুপি ঘর থেকে বের হয়ে যান। এখন এই বিল্লাল মামার যিনি স্ত্রী, উনি দেখেছেন যে সে ঠিকঠাক মতো শুয়ে পড়েছে, তো তিনি ভেবেছেন তার রাগ এখন থেমে গেছে, কিন্তু উনি চুপি চুপি বেরিয়ে পড়েন। কিছু সময় পর যখন ওনার স্ত্রী দেখেন যে পাশে উনি নেই, চিন্তা করেন যে হয়তো বাইরে গিয়েছে। তো যেহেতু একটু আগে ঝগড়াঝাটি হয়েছে, কোনো একটা ঘটনা ঘটতেই পারে, ওর মনের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করছিল। উনি ঘর থেকে বের হয়ে কোথাও যখন পাচ্ছিলেন না, এবং ওই যে একটা দড়ি নিয়ে এসেছিলেন সেটাও দেখছিলেন না, তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তখন উনি ভয় পান যে সত্যি কোনো একটা অঘটন ঘটাতে গেল কিনা। ওনার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে যে ঘরগুলো ছিল, মানে ওই উঠোনের আশেপাশে যে ঘরগুলো ছিল, তারাও বের হয়ে আসেন। কী হয়েছে বলে যে এই ঘটনা, ঝগড়াঝাটি হয়েছিল, যেহেতু বাজার থেকে দড়ি কিনে নিয়ে আসছে, দড়িটা আমি দেখছি, এখন তো রাতের বেলা এখন তো তাকে পাচ্ছি না। গ্রামের মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তখন রাত 11টা 11:30 মতো বাজে, তখন সবাই গভীর ঘুমে বিভোর ছিল। এখন বাড়ির লোকজন চিন্তা করছে এত রাতে সে গেলটা কোথায়। সবাই হারিকেন নিয়ে বের হয়, চারদিকে খুঁজতে থাকে। ওই সময় তো আসলে ইলেকট্রিসিটি ছিল না। তখন খোঁজাখুঁজি করার পর কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। এখন করণীয় কি? ওদিকে এই বিল্লাল মামা কি করেছিলেন, উনি একটা ওনার একটা নৌকা ছিল, কাঠের নৌকা, কাঠের একটা বৈঠাও ছিল। এটা দিয়ে মাঝে মাঝে ওনারা একটা ছোট্ট একটা নদী আছে, ওই পারে যেতেন। ওই পারে যে জমি ছিল সেখান থেকে মাঝে মাঝে ফসল কেটে নৌকা করে নিয়ে আসতেন আর কি। তো বাড়ির লোকজন দেখে যে ওই বৈঠাটা নাই। বৈঠা নাই গেল কোথায়? নিশ্চয়ই সে সুইসাইড করতে গেছে, আর যেহেতু আশেপাশে নাই সে আর বৈঠাটা নাই, তাহলে ওই নৌকা নিয়ে ওই ছোট্ট নদীর ওপারে একটা ঘন জঙ্গল আছে, ওই দিকে গেছে। এটাই তারা চিন্তা করেছে, এবং সেই অনুযায়ী তারা দ্রুত বাড়ি থেকে বের হন। তো তাদের আরেকটা বড় নৌকা ছিল। সেই নৌকায় মানে মাটি কেটে নিয়ে আসা যেত, এরকম ভারী নৌকা ছিল, মানে বেশ বড় সড়ো নৌকা আর কি। তো তারা সেটা নিয়ে বের হন। সেটা নিয়ে বের হয়েছেন এবং সকলেরই গন্তব্য ছিল জঙ্গলের দিকে যাবেন। সকলের হাতেই হারিকেন রয়েছে, কেউ কেউ মশাল জ্বালিয়ে নিয়েছেন। অতি অল্প সময়ের মধ্যে তারা ওই জঙ্গলের কাছে চলে আসেন। চলে আসার পর এখন এই যে শৈলানা ভাইয়ের যিনি নানা, তার বাবা ছিলেন সাথে, এই শৈলানা ভাইয়ের নানাও ছিলেন ওই সময় সাথে। ছোট মানুষ হলেও সব কিছু তো বুঝতেন তিনি। তখন শৈলানা ভাইয়ের যিনি বাবা, উনি তো বেশ মানে শৈলানা ভাইয়ের নানার বাবা যিনি, উনি তো বেশ মানে অনেক কিছু জানাশোনা ছিলেন। এত রাতে তো জঙ্গলে একা একা কারো খোঁজা ঠিক না। উনি কয়েকটা দল করে দেন যে তোমরা এক দল যাবা, আর এক দল এদিকে যাবা, আর এক দল ওদিকে যাবা, এভাবে ভাগ করে দেন। তো ভাগ করে দেওয়ার পর বলে দেন যে কেউ যদি পেয়ে যাও বিল্লালকে, তাহলে চিৎকার করে বলবা যে এই পাইছি পাইছি, এবং পাওয়ার পরে অন্য কেউ আর ওই দলের দিকে যাবে না, সরাসরি নদীর ঘাটে চলে আসবে, এবং তোমরাও তাকে নিয়ে নদীর ঘাটে চলে আসবা। এটাই কথা। সেই অনুযায়ী সবাই যাবে, কিন্তু প্রত্যেকেই ভয় পাচ্ছে এই রাতের বেলা এই জঙ্গলের মধ্যে যাবে। ওই সময় যদিও বেশ জ্যোৎস্নার মতো অবস্থা ছিল, তারপর জঙ্গলের ভিতরে ঢুকতে তো সকলেরই মানে গা কাঁপছে। তারপরও মানে একটা পর্যায়ে সকলে ঢোকে। তো বিভিন্ন দল খুঁজতে খুঁজতে হঠাৎ করে সকলে মানে একটা দলের যারা সকলে ছিল তারা থেমে যায়। মনে হলো উপর থেকে কেউ ডাকছে। তারা তাকিয়ে দেখে একটা মাঝারি সাইজের একটা গাছের একটা শক্ত ডালের উপরে বিল্লাল মামা বসে আছে। তো তিনি খালি গায়ে, তার শার্ট নিচে ছিঁড়ে পড়ে আছে আর কি। তো
ওই ডালের সাথে দড়ি বাঁধা, তো উপর থেকে তাদেরকে ডাকছে। রাতের বেলা হঠাৎ করে বেল্লাল মামাকে ওই অবস্থায় দেখে সকলে তো ভয় পেয়েছেন। আসলে ওইটা কোনো জিন ভূত ছিল না, বেল্লাল মামাই ছিল। নিজ থেকে জিজ্ঞেস করে, এই তুই ওইখানে কেন? বলে যে মানে ওই সময় বেল্লাল মামা বলছেন যে আমি তো এরকম গলায় ফাঁস দেওয়ার জন্য আসছিলাম, দড়িও বাঁধছি, তো এই দড়ি বাঁধার জন্য যখন এই ডালে উঠলাম, দড়ি বাঁধলাম, তখন এই গলায় ফাঁস দেওয়ার সাহস হচ্ছিল না আমার। আর যখন ওই গাছে উঠতে যাই তখন ওই ছোট ডালের সাথে মানে ঘষা লেগে আমার শার্ট ছিঁড়ে যায় এবং শার্ট নিচেও পড়ে যায়। চারদিকে অনেক ভয়ানক ডাকাডাকি হচ্ছে, বিভিন্ন ঝিঝি পোকা, শেয়াল এগুলো ডাকছে। এই ভয়ে আমি আর নিচে নামতে পারতেছি না। উনি গাছে বসে আছেন। তো উনি যখন এটা বললেন তখন সকালে অভয় দিলেন যে তুমি নেমে আসো, আমরা তো আছি। তো উনি নেমে আসেন। নেমে আসার পর ওই দল চিৎকার করে বলেন যে এই পাইছি পাইছি। তখন অন্য দলরাও তারা ওই নদীর ঘাটে চলে আসে এবং বেল্লাল মামাকে নিয়ে ওই দলটা নদীর ঘাটে চলে আসেন। অনেকেই জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করেছেন, পায়ে মানে ময়লা টয়লা লেগেছে, নদীর ঘাটে হাত মুখ ধুচ্ছেন কেউ কেউ। এমত অবস্থায় হঠাৎ করে ঘোড়ার টকবক 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 শব্দ হচ্ছে, মানে ঘোড়ার খুরের যে আওয়াজ, সেই আওয়াজ হচ্ছে। সকলে দেখে যে ঘোড়ায় চড়ে আসা একজন ব্যক্তি, ঘোড়ায় চড়ে আসা একজন ব্যক্তি উনি মানে উনি ওই নৌকার কাছে আসতেন। কিন্তু এটা কি হয়েছে যে ওই সময় একটু জরুরি কাজ ছিল। যখন ওই বেল্লাল মামাকে পাওয়া যায় তখন বেল্লাল মামার বাবা, তিনি তো মানে মানে সোহেলানা ভাইয়ের নানার বাবা, তিনি তো চিন্তা করেছেন যাক ওকে তো পাওয়া গেছে। তো ওনার আবার একটু জরুরি কাজ ছিল বাসায়, হয়তো বা ওয়াশরুমে যাওয়ার কোনো জরুরত ছিল বা কিছু ছিল। তো বেল্লাল মামা যে ছোটো নৌকাটা নিয়ে আসছিলেন উনি ওইটা নিয়ে দ্রুত চলে যান। অল্প ডিস্টেন্স তো নৌকার, মানে নদীর এই পাশ ও পাশ নৌকা নিয়ে খুব তাড়াতাড়ি পার হওয়া যায়। তো উনি পার হয়ে চলে যান। অন্যরা একটু দেরি করছিল আর কি, নৌকাটা বড় আর জঙ্গলের ভিতর থেকে তখনও সকল এসে পৌঁছায় নাই, এই জন্য অন্যরা ওয়েট করছিল। তো যখন ওইরকম ঘোড়ায় চড়ে একজন লোক আসে, দেখতে স্বাভাবিক মানুষের মতোই, হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে ঘোড়া নিয়ে কে আসলো এবং ঘোড়া নিয়ে আসার সাথে সাথে কি করে ওই ঘোড়াটা ওই বড় নৌকার উপরে উঠে পড়ে, উঠে নৌকার এক মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আচমকা এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তো মানে খুবই অবাক হয়ে যায়। কিরে ঘোড়া আসলো কোত্থেকে, ঘোড়ার লোকটাই বাকে চিনলাম না জানলাম না, হঠাৎ করে নৌকার উপর উঠে মানে দাঁড়িয়ে গেল। ওই লোকটি তাকিয়েছিল এই যে বেল্লাল মামাদের যে বাড়ির যে গ্রাম, মানে নৌকাটার ওই পাশে মানে ওপারে, সেদিকে তাকিয়েছিল এবং তাকেই বলছে তোমাদের কোনো ভয় নাই, আমাকে তোমরা পার করে দাও, তোমাদের কিছু হবে না। এখন উপস্থিত কিন্তু বেশ অনেকগুলা লোক, এরা ভয়ে কেউ কোনো কথা বলে না। তারা তাকে জিজ্ঞেস করারই সাহস পায় না যে আপনি কে, কোত্থেকে আসছেন। মনে হচ্ছে সকলে ভূত দেখছে। এমনিতেই তো এই বেল্লাল মামা যিনি গাছের উপরে বসেছিল, হঠাৎ করে দেখে অনেকে ভয় পেয়েছে। তারপর এই ধরনের একটা জিনিস দেখে সকলেই অবাক হন, ভয়ও পাচ্ছেন। সকলে নৌকায় উঠে বসেন, নৌকা চলতে থাকে। অল্প সময়ের মধ্যেই নৌকা ঘাটে ভেড়ে এবং ওই ঘোড়ার উপর যিনি বসেছিলেন উনি ঘোড়া নিয়েই লাফ দিয়ে, মানে ঘোড়াটা লাফ দিয়ে ডাঙায় চলে আসে এবং ডাঙায় এসে ওই গ্রামের দিকে চলে যায়। বাস এতটুকুই, আর কিছু না। উপস্থিত সবাই চিন্তা করে লোকটা কে। তখন নিজেরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করছে। এতক্ষণ ভয়ে কেউ কোনো কথাই বলছিল না, টোর শব্দটা করছিল না। ওই রাত্রে তো সকালে যাদের মতো বাড়ি চলে যায়। সকালবেলা এই যে সোহেলানা ভাইয়ের এই নানা, তিনি তার বাবাকে বলেন যে আব্বা তুমি যে চলে আসছো, এরপরে কিন্তু এই ঘটনা ঘটছে। এটা শোনার পরই এই সোহেলানা ভাইয়ের নানার বাবা তার নানাকে সজোরে একটা থাপ্পড় মেরে বসেন। মানে উনি এতটা মানে রাগান্বিত হন এবং এতটা ভয়ও পেয়েছিলেন যে উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের ছেলেকে থাপ্পড় মেরে বসেন। তোরা করছিস কি রে, তোরা তো জমদূতকে ডেকে নিয়ে আসছিস,
এখন কি হবে, এখন কি করি রে, মানে উনি পাগলের মতো হয়ে গেছে যে এখন কি করি। এখন এই শৈলেন্দ্রনাথ ভাইয়ের না উনি তো বুঝতে পারছেন যে কী ব্যাপার, বাবা এরকম করে কেন। ওই দিন থেকেই গ্রামের বিভিন্ন বাড়িতে শুরু হয়ে যায় কলেরা, গ্রামে শুরু হয়ে যায় মৃত্যুর মিছিল। আমরা জানি যে একটা সময় কলেরা যখন গ্রামে লাগতো তখন গ্রামের পর গ্রাম শেষ হয়ে যেত, একদম মানুষ মরতে মরতে শেষ হয়ে, এমনকি কবর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না, যে একটা মানুষ আসবে কবর দেবে, জানা যেত দূরের কথা, চাপা মাটি দেওয়া হতো, অথবা লাশ মরে পচে গেছে কেউ ধারের কাছে আসতো না, এমন একটা অবস্থা হতো একটা সময়। এখন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, এখন এগুলো এরকম শোনা যায় না, হয়ও খুব কম। তো এই ধরনের ঘটনা যখন এই শৈলেন্দ্রনাথ ভাইয়ের নানার বাবা শোনেন, উনি তো পাগলের মতো হয়ে গেছেন, আর ওদিকে শুরু হয়ে গেছে কলেরা। কি করা যায়, কি করা যায়? উনি ওনার অনুগত জিন তাদের সাথে পরামর্শ করেন, অনেক চেষ্টা করেন। কিভাবে আসলে উনি চেষ্টা করেছিলেন এটা বোধগম্য নয়, তবে উনি অনেক চেষ্টার পরে ওই ঘোড়ায় সওয়ার ওই জিনটাকে উনি আটক করেছিলেন এবং এটাকে উনি বন্দি করেন। উনি নাকি একটা বোতলে ওই জিনটাকে বন্দি করে রেখেছিলেন এবং ওই বোতলটা ওনার ঘরে রেখেছিলেন এবং মাঝে মাঝে নাকি ওই বোতলে থাকা ওই জিনের সাথে কথা বলতেন। এই যে কলেরা হচ্ছিল, অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই নৌকায় যারা উপস্থিত ছিল তারা এবং তাদের পরিবারের কেউ কিন্তু কলেরায় আক্রান্ত হচ্ছিলেন না, কিন্তু গ্রামের অন্যান্য বিভিন্ন ফ্যামিলি এটাতে আক্রান্ত হচ্ছিলেন। ওই যে বলেছিল যে তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, হয়তো এই কারণেই সে এদের কোনো ক্ষতি করেনি। মৃত্যু যার যেভাবে লেখা থাকবে সেভাবে তো হবেই। যাই হোক, এখন এই দিদি বোতলের মধ্যে আটক জিন, এটি নাকি শৈলেন্দ্রনাথ ভাইয়ের নানার বাবার সাথে কথা বলে, তিনিও তার সাথে কথা বলেন। এরপরে কি হয় যে এটাকে আসলে এইভাবে রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এই চিন্তা করে বোতল সমেত ওই জিনটাকে নাকি উনি মাটির নিচে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নেন। ওনার যে গোয়ালঘর ছিল সেই গোয়ালঘরের পাশে একটা জায়গায় উনি সেটাকে পুঁতে দেবেন। তো উনি পুঁতে দেওয়ার জন্য যখন ওই বোতলটা নিয়ে গেছেন তখন ওই জিনটা নাকি তাকে বলেছিল যে আমি তোরে অভিশাপ দিলাম যে তুই আমাকে পুঁতে দেওয়ার পর তুই যদি কবুতরের মাংস খাস তাহলে তুই ছটফট করতে করতে মারা যাবি। এই কথা শোনার পর এই শৈলেন্দ্রনাথ ভাইয়ের নানার বাবা উনি তো অট্ট হাসিতে ফেটে পড়েন, বলে রে তুই অভিশাপ দেওয়ার মতো আর কিছু খুঁজে পেলি না, তোকে আমি কবর দিয়ে দিব, মানে এই বোতল সমেত মাটিতে পুঁতে দেবো, এরপর আমি কবুতরের মাংসই কেন খাবো আর মরেই কেন যাব? আমার কি পাগলে পাইছে যে আমি এখন যাই কবুতরের মাংস খাবো? বলা 3 দিনের মধ্যে খাইলেও তোর এই সমস্যা হবে। তখন শৈলেন্দ্রনাথ ভাইয়ের নানার বাবা উনিও হেসে দেন যে কিচ্ছু হবে না, তোর এসব কথা আমি বিশ্বাস করি না। তো উনি এইসব সমস্ত কথা বলে টলে উনি কবর দিবেন আর কি, ওই বোতলটাকে মানে মাটির নিচে পুঁতে দেবেন। তখনও নাকি ওই জিনটা তাকে বলে উঠেছিল আমার কথা বিশ্বাস না করলে পরখ করে দেখিস। তখন উনি আবার বলে আচ্ছা ঠিক আছে, আমি পরখ করে দেখবো তুই কত বড় জিন বা কত শক্তিশালী, আমি দেখবো, যা তোকে আমি এই মাটির নিচে পুঁতে দিয়েই আমি যাই কবুতরের মাংস খাবো। তো উনি যখন মাটির নিচে নাকি ওই বোতলটাকে পুঁতে দেন, ওই জিনটা নাকি খুব অনুনয় বিনয় করেছিল, কিন্তু ওই জিনটা ছিল খুবই ডেঞ্জারাস, সে কলেরার জীবাণু ছড়াতে নাকি সক্ষম ছিল। তো আমরা তো সবসময় ওলাবুড়ির ঘটনা বলি, মহিলা কেউ আসে, কিন্তু এবারই আমরা পুরুষ পেয়েছি যে ঘোড়ায় চলে এসেছিল। যাই হোক, তাকে ওইখানে কবর দিয়ে দেওয়া হয় বোতলের মধ্যে। এরপরে নাকি এই নানার বাবা বাড়িতে এসেই পাগলের মতো হয়ে যান, ওরা নাকি কবুতরের মাংস খেতে খুব ইচ্ছা করছে। এখন তার ওয়াইফ তিনি জিজ্ঞেস করেছেন হঠাৎ করে কবুতরের মাংস তুমি কেন খাবা? বলে যে ওই জিনটা তাকে চ্যালেঞ্জ করেছে, আমি দেখতে চাই এটা সত্য কিনা। একথা বলার পর এই নানার মায়ের মনের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, নিশ্চয়ই ওই জিনটা
এমন কোনো একটা পদ্ধতি বলেছে যেটা করলে সত্যিই তিনি মারা যাবেন আর নানার বাবা মারা যাবেন। তিনি তাকে বোঝান যে না, এটা করেন না, এটা মনে হয় কোনো একটা ক্ষতি হতে পারে। এখন উনিও তো একটা বড় একটা কবিরাজ টাইপের লোক ছিলেন। উনি বলেন যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও বলল আর আমার ক্ষতি হবে, আরে কিচ্ছু হবে না, দাও। অদ্ভুত ব্যাপার হলো, বাড়ির সকলে দেখছে যে উনি কবুতরের মাংস খাওয়ার জন্য উন্মাদের মতো হয়ে গেছে। এটা শুধু জিন বলেছে এই জন্য তা নয়, মনে হচ্ছে উনি উন্মাদ হয়ে গেছেন, খাবেনি। ওই সময় একটা কবুতর জবাই করে তাকে যখন রান্না করে দেয়া হয়েছে, উনি সেটা খান। সকলের সামনে নাকি উনি ছটফট করতে করতে মারা গিয়েছিলেন। খুবই অদ্ভুত একটা জিনিস। আসলে ব্যাপারটা কি ছিল এটা কেউ বলতে পারে না। আর ওই জিনটাকে পুঁতে দেওয়ার সময় যে কথাবার্তাগুলো হয়েছিল, এটা যখন পরবর্তীতে এসে উনি তার স্ত্রীকে বলেছেন, এই কারণেই কিন্তু সকলে জানতে পেরেছিলেন যে আসলে কি হয়েছিল কথোপকথন। তো এভাবেই তার জীবনটা শেষ হয়ে যায়। আমার কাছে এই ঘটনার কয়েকটা জিনিস অদ্ভুত লেগেছে। সেটা হচ্ছে, আমরা ওলাবুড়ির ঘটনা শুনেছি, কোনো একটা মহিলা জিন, কিন্তু এবার একজন পুরুষ একটা ঘোড়ায় সওয়ার জিনের কথা শুনলাম যে কলেরা ছড়িয়ে দিতে পারত। আর একটা ব্যাপার হলো যে ওই জিন যে বলল যে কবুতরের মাংস খেলেই সে মারা যাবে, আসলে এইখানে রহস্যটা কী ছিল? এই রহস্য হয়তোবা শুধু ওই জিনটা বলতে পারবে, তাছাড়া অন্য কেউ এটা বলতে পারবে এটা অনেক কঠিন একটা ব্যাপার। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পারভেজ হাসান সৌদি আরবের আরার শহর থেকে। আর উনি ঠিক যেভাবে ঘটনা পাঠিয়েছেন আমি আমার মতো করে না বলে তার মতো করে বলার চেষ্টা করব, তাহলে আপনাদের বুঝতে ইনশাল্লাহ সুবিধা হবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আক্তান ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি পারভেজ হাসান, সৌদি আরবের আরার শহর থেকে। আমার দেশের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার আলোনিয়া গ্রামে। বলতে পারেন আফটার দ্য হরর ওয়ার্ল্ডের একজন নিয়মিত শ্রোতা এবং বিগ ফ্যান। বিশেষ করে সবসময় রাতে ডিউটি করার কারণে দিনের বেলায় ঘুম আসার একমাত্র ওষুধ হচ্ছে আপনার ঘটনা। আমি এর আগেও একটি ঘটনা শেয়ার করেছিলাম যা 45 নং এপিসোডে প্রচার করা হয়েছিল। যাই হোক, ঘটনায় আসা যাক। আসলে ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটা, যার নাম সবুজ। তো আমি তার মতো করে বলছেন সবুজ। আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে বান্দরবান গিয়েছিলাম ঘুরতে। সালটা 2001 বা 2 সালের মাঝামাঝি। ঘোরাফেরা শেষ করে রওনা দিতে আমাদের রাত 9টা বেজে যায়। আমার স্পষ্ট মনে আছে দিনটি ছিল বুধবার। আমাদের নিজস্ব মাইক্রো থাকাতে যানবাহন নিয়ে টেনশন করা লাগেনি। আসলে পাহাড়ি অঞ্চল হওয়াতে আমরা ঘোরাফেরা করে অনেকটাই ক্লান্ত ছিলাম, তাই যে যার মতো করে ঘুমাচ্ছিলাম। আমি সামনে বসেছিলাম আর আমার বন্ধু সাউন্ড ড্রাইভ করছিল, পেছনে আমাদের বন্ধুরা ঘুমাচ্ছিল। পাহাড়ি অঞ্চল হওয়াতে গাড়ি ঘোড়ার আনাগোনা অনেকটাই কম ছিল। একটা কথা বলা হয়নি, আমাদের গন্তব্য ছিল চট্টগ্রামের বদ্দারহাটে। গাড়ি চলছে, শুনশান নীরবতা চারদিকে। রাত আনুমানিক তখন 11:30। আমি তখন ঘুমে হালকা ঝিমুচ্ছিলাম। আমার বন্ধু শাওন আমাকে ধাক্কা দিয়ে বলছে, তুই কি কিছু শুনছিস ও দেখছিস? আমি বললাম, কি দেখবো, কি শুনবো? সে আমাকে বলল, লুকিং গ্লাসের দিকে তাকা। আমি তখন দেখলাম একটা অ্যাম্বুলেন্স আমাদের গাড়ি থেকে কিছুটা পেছনে দ্রুত স্পিডে আসছে। তবে সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্সটি একবার রাস্তার ডানে আবার বামে যাচ্ছে। ব্রেক ফেল হলে যেমনটা আমরা দেখি সাধারণত। লুকিং গ্লাসে যতটা দেখে মনে হচ্ছে যে দাড়ি টুপিওয়ালা লোক ড্রাইভিং সিটে বসে আছে।
আমি আমার বন্ধুকে বললাম, হয়তো কোনো ইমার্জেন্সি রোগী আছে, তাই দ্রুত চালাচ্ছে। আমার বন্ধু বলল, সব ঠিক আছে, তবে একবার এপাশ আর একবার ওপাশ করছে কেন? আমি বললাম, হয়তো অ্যাম্বুলেন্সে কোনো সমস্যা হয়েছে, কোনো হেল্প প্রয়োজন, হয়তো তুই গাড়িটা স্লো কর, দেখি তাদের কোনো হেল্প লাগে কিনা। গাড়িটা স্লো করতে না করতেই আমাদের গাড়িটি অতিক্রম করে অ্যাম্বুলেন্সটি আমাদের সামনেই চলে গেল, এবং আবার অ্যাম্বুলেন্সটি কিন্তু এপাশ ওপাশ করছে না। অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছে, সব ঠিকঠাক। তবে অ্যাম্বুলেন্সের সামনে যাওয়ার পর আমরা দুজনের দিকে তাকিয়ে রইলাম। আমার বন্ধু বলল, আমি যা দেখেছি তুইও কি তাই দেখেছিস? আমি বললাম, হ্যাঁ। আসলে এটা কিভাবে সম্ভব? কারণ অ্যাম্বুলেন্সে কোনো ড্রাইভারই ছিল না, ড্রাইভিং সিট টোটালি খালি। অ্যাম্বুলেন্স যাওয়ার সময় একটা আওয়াজ করে, যা আমরা ইমার্জেন্সি হিসাবে জানি, কিন্তু এত আওয়াজ হচ্ছে অথচ আমার পেছনের বন্ধুরা দিব্যি ঘুমাচ্ছে। তাদেরকে আর জাগালাম না। আমরা দুজনেই ভাবলাম এটা আমাদের চোখের ভুল, অনেক গতিতে ছিল তাই ড্রাইভারকে আমরা দেখিনি। কিন্তু স্পষ্ট মনে আছে, লুকিং গ্লাসে পেছনে দাড়ি টুপিওয়ালা একজন ভদ্রলোক বসেছিল ড্রাইভিং সিটে, এটা আমরা দেখেছিলাম। গাড়িটা আমাদের থেকে বেশ কিছুটা দূরে, তবে গাড়িটার গতি অনেকটাই কম এখন। আমরা দেখছি গাড়িটার সামনে রয়েছে, তবে আমরাই দূরে রয়েছি পেছন সাইডে। তবে এবার আর একটা জিনিস দেখে আমাদের খুবই কিউরিওসিটি হলো। অ্যাম্বুলেন্সের নাম্বার প্লেট দেখে আমরা খুবই অবাক হলাম। যেখানে লেখা ছিল আরবি কিছু, মানে আরবি নাম্বার, দেখে মনে হচ্ছে এটা অ্যারাবিয়ান কোনো দেশের গাড়ি। এবার আমাদের মনে ভয় ঢুকে গেল, এটা কিভাবে সম্ভব? তখন আমরা চিন্তা করলাম, ভয় পাওয়া যাবে না, আর এটা কোনো সাধারণ অ্যাম্বুলেন্স না। আমাদেরকে যেভাবেই হোক অ্যাম্বুলেন্সটির সামনে চলে যেতে হবে। আমরা আবার দ্রুত চললাম। তবে আশ্চর্যজনক ব্যাপার, এর মধ্যে আমরা রাস্তায় কোনো গাড়ি দেখলাম না, না আমাদেরকে ওভারটেক করলো, না সামনে থেকে কোনো গাড়ি এসে আমাদেরকে ছাড়িয়ে চলে গেল। যাই হোক, যখনই আমরা অ্যাম্বুলেন্সের কাছাকাছি আসলাম, ঠিক তখনই অ্যাম্বুলেন্সটি আবার আগের মতো শুরু করলো, মানে একবার রাস্তার এপাশ আর একবার ওপাশ। আমাদেরকে কোনোভাবে সাইড দিচ্ছে না। এবার আমরা দুজনে প্রচণ্ড রকম ভয় পেলাম। ভাবলাম এটাই হয়তো আমাদের শেষ রাত। অনেক চেষ্টা করে ওভারটেক করতে পারলাম না। এবার অ্যাম্বুলেন্সটি অনেক গতিতে চলা শুরু করলো। আমরা তখন চিন্তা করলাম গাড়িটা এক পাশে রেখে কিছুক্ষণ ওয়েট করি, অ্যাম্বুলেন্সে চলে গেলে তারপর আমরা রওনা দেব। মিনিট 10 মতো আমরা দাঁড়িয়েও থাকলাম, তারপর আমরা আবার রওনা হলাম। এবার কোথাও অ্যাম্বুলেন্সটিকে আর দেখা যাচ্ছে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাফ ছেড়ে বাঁচলাম। তখনও বুঝিনি আমাদের জন্য কি অপেক্ষা করছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের আওয়াজ কানে আসলো। দুজনেই তাকিয়ে দেখে গাড়িটি আমাদের থেকে 100 মিটার পেছনে। এটা দেখে আমাদের দুজনেরই কলিজা সহ কেঁপে উঠল। এটা কিভাবে সম্ভব? অ্যাম্বুলেন্স আমাদের পেছনে গেল কিভাবে? তখন বুঝতে আর বাকি রইল না আমাদের সাথে কি ঘটছে। লুকিং গ্লাস দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ড্রাইভারবিহীন একটা অ্যাম্বুলেন্স আমাদের দিকে ধেয়ে আসছে। পুরো শক্তি দিয়ে আমার বন্ধু তখন গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির স্পিড বাড়িয়ে দিল, কিন্তু যতই জোরে চালাচ্ছে মনে হচ্ছে গাড়ি চলছেই না। আর পাহাড়ি রাস্তা, চাইলেও কিন্তু খুব বেশি স্পিডে গাড়ি চালানো সম্ভব নয়। দেখলাম অ্যাম্বুলেন্সটি আমাদের কাছাকাছি চলে এসেছে। আমরা কিছু ভাবতে না ভাবতেই অ্যাম্বুলেন্সটি আমাদের গাড়ির পেছনে সজোরে আঘাত করলো। তারপর আমাদের আর কিছুই মনে নেই। আমার যখন হুঁশ হয় তখন দেখি গাড়িটি একটি গাছের সাথে আটকে আছে। তখনও ঘুটঘুটে অন্ধকার চারদিকে। আমার বন্ধু ড্রাইভিং সিটে বসা, ওর মাথা হেঁটে রক্ত বের হচ্ছে। আমার পেছনের বন্ধুরা তখনও দিব্যি ঘুমাচ্ছে এবং নাক ডেকে ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। পেছনের সবাইকে ডেকে তুললাম। আমার বন্ধু ড্রাইভিং সিটে তখনও মাথা থুবড়ে পড়ে আছে। তাকে উঠালাম। তবে অবাক করা বিষয়, আমার পেছনের বন্ধুরা নাকি কিছুই জানে না এই বিষয়ে, আর তাদের কোনো সমস্যাই হয়নি। তাদেরকে ওই সময় আর কিছু বললামও না। আমার বন্ধুকে মাথায় গামছা বেঁধে কোনো রকম রক্ত বন্ধ করে তাকে পেছনে দিয়ে
আমার আর এক বন্ধু ড্রাইভিং শুরু করলো। আমার মাথায় তখন প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম, তবে আমার তেমন কিছুই হয়নি। অবাক করা বিষয় হলো, আমাদের গাড়ির তেমন কিছুই হয়নি, শুধু সামনের লাইটের মধ্যে একটি লাইট ভেঙে গিয়েছিল গাছের সাথে ধাক্কা লেগে। আরও একটি অবাক করা বিষয়, আমাদের গাড়ির পেছনেও কিন্তু কোনো স্ক্র্যাচও নেই, অথচ গাড়িটি কিন্তু পেছন থেকেই ধাক্কা দেওয়া হয়েছিল। গাড়ি থেকে নেমে কোথাও কোনো অ্যাম্বুলেন্সের অস্তিত্ব খুঁজে পেলাম না। আর যে গাছটির সাথে আমাদের গাড়িটি আটকে ছিল, আল্লাহর ইচ্ছায় ওই গাছটি না থাকলে হয়তো আজকে এই ঘটনাগুলো বলার কোনো সুযোগ হতো না। এই বলে চোখের পানি মুছতে থাকলো সবুজ। তবে সেই রাতে আর তেমন কিছু ঘটেনি। বান্দরবান থেকে চট্টগ্রামের দূরত্ব 5 থেকে 6 ঘন্টার পথ, কিন্তু যখন আমাদের হুঁশ ফিরল তখন দেখলাম আমরা মাত্র বান্দরবান থেকে কিছুটা দূরে। বাকিটা সময় আমরা কি করছিলাম, কোথায় ছিলাম, উত্তরটা আজও অজানা। তারপর আসলে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি। ঘটনা কতটা ভয়ের তা জানি না, তবে আমার কিছু প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেল। এই বলে সবুজ তার ঘটনা শেষ করে। ঘটনাটি রিকলিং করে অনেকদিন পার হয়ে গিয়েছিল, সময় করে উঠতে পারছিলাম না, ফাইনালি লিখে ফেললাম। আসলে বিদেশের মাটিতে সময় পাওয়া দুষ্কর। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। আমার কাছে আরও একটি ঘটনা আছে চকরিয়া কক্সবাজারের, ইনশাল্লাহ সময় করে পাঠিয়ে দেব। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি অদ্ভুত টাইপের একটি ঘটনা। তো ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন বিজিবি সদস্য। ওনার পোস্টিং বর্তমানে রংপুরে। ওনার নাম মোহাম্মদ সবুর খান, আর ওনার দেশের বাড়ি সিলেটের জাফলংয়ে। তো ঘটনাটি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি তার সাথে ফোনে কথা বললাম। কথা বলার পর ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানলাম। তো উনি ঠিক যেভাবে ঘটনা শেয়ার করেছেন আমি সেভাবেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার নিজের ভাষায় এটা বলছি না, আমি যেভাবে পেয়েছি সেভাবেই বলার চেষ্টা করব। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। আমার বাবার আপন মামার নাম আব্দুল মান্নান। আমার আম্মুর মুখ থেকে শুনতাম একটা সময় আমার এই মান্নান দাদুর বাড়িতে গায়েবী কবর এবং গায়েবী কুয়া এই সমস্ত জিনিস এক রাতে নাকি উঠে আসে। কি করে কুয়া হলো, কি করে কবর হলো, বহুদিন যাবৎ এটা কেউ জানতো না। মায়ের মুখ থেকে ঘটনা শোনার পর আমি মান্নান দাদুর বাসায় যাই। বাসায় যাওয়ার পর দেখি দাদু আম গাছের গোড়ায় বসে আছেন, যে আম গাছের ছবি আমি শেয়ার করেছি। দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু কেমন আছো, কি অবস্থা? বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পর একটা সময় আমি সেই কবর এবং কুয়ার রহস্যের কথা জানতে চাইলাম। দাদু প্রথমে বলতে চান নাই। দাদুকে বললাম যে আমি যখন বুড়ো হব তখন আমি আমার নাতি নাতনিদেরকে কি বলবো, তোমরা যদি আমাকে কিছু না বলো। একটা সময় দাদু হেসে দিয়ে রাজি হলেন আর ঘটনা বলতে লাগলেন। তিনি বললেন উনি একটা সময় কুমিল্লার চান্দিনাতে থাকতেন। 47-এ দেশভাগের আগেই তিনি সিলেটের জাফলংয়ে চলে আসেন। এখানে আসার পর তিনি বিয়ে করেন। বিয়ের 2 বছরের মাথায় ওনার একটা ছেলে সন্তান হয় এবং তারপর একজন কন্যা সন্তান হয়। এটা ছিল ওনার ছোট্ট সংসার। আর এখানে আসার 60 বছরের মাথায় ওনার বাসায় একদিন এক ভিক্ষুক আসে। লোকাল যে ভিক্ষুকগুলো তো তারা 2-3 দিন পর পর আসতো, কিন্তু হঠাৎ করে একজন আলাদা টাইপের নাকি ভিক্ষুক আসে। আমি জিজ্ঞেস করলাম আলাদা টাইপের ভিক্ষুক মানে, ঠিক বুঝতে পারলাম না। তো দাদু বললেন অন্যান্য ভিক্ষুকের গায়ে থেকে কখনো কোনো ধরনের কোনো সুন্দর গন্ধ পাইনি, এবং উনি যে অবস্থায় ছিল তাতে ওনাকে আসলে ভিক্ষুক বলা যায় না, একজন বুজুর্গ ব্যক্তি বলা চলে, পীর বাবা বলা চলে। দিনটা ছিল কুরবানিদের 5 দিন আগে। ওই পীর বাবা বলো আর ভিক্ষুক বলো বাড়িতে এসে তোমার দাদিকে বলে খাবার দিতে। তো তোমার দাদি বলে বাসায় তো খাওয়ার মতো কিছু নাই। তখন ওই ভিক্ষুক বলেন তোদের পুকুর থেকে মাছ ধরে আমাকে রান্না করে দেয়। এদিকে ওই পীর বাবা বা ভিক্ষুক বাবা যেটাই বলি না কেন, উনি তো বসে আছেন, পুকুরের মাছ না খেয়ে উনি যাবেন না। অনেক সময় পর আসরের আজানের সময় যখন হয়ে যায় তখন মান্নান দাদু বাসায় আসেন। আসার পরে দেখেন যে বাড়ির উঠোনে কেউ একজন বসে আছেন,
তো দাদু এই লোককে দেখে সালাম দেন, কেন যেন সালামটা ভেতর থেকেই আসে আর কি, মানে জোর করে দিয়েছেন বা এরকমটা না, মানে অন্তরের অন্তঃস্থল থেকে একটা সম্মানের উদ্বেগ হয়, যার পরিপ্রেক্ষিতে উনি সালামটা দেন। তো সালাম দিয়ে তিনি ঘরে ঢোকেন। তারপর দাদিকে জিজ্ঞেস করেন যে উনি কে। তো দাদি সব কিছু খুলে বললেন। তখন দাদু মানে মান্নান দাদু ওই লোকটাকে বললেন যে আমার পুকুরে তো মাছ নাই, এই পুকুরে তো মাছ ছাড়াও হয় নাই, আর নাইও কিছু, এই ব্যাং ট্যাং জাতীয় কিছু আছে আর কি, এগুলো ছাড়া তো ওখানে কোনো মাছ জাতীয় কিছু আছে বলে আমার জানা নেই, আপনি অন্য কিছু দিয়ে ভাত খান। কিন্তু না, উনি বলে এই পুকুরে মাছ আছে আমি জানি, আমি এই মাছ দিয়ে ভাত খাবো, তারপর এখান থেকে যাব, এক কথায় উনি বলে দিলেন। এবং এও বলেন তুই জাল দিয়ে খেয়াও দে, দেখবি সাথে সাথে মাছ উঠবে, আর সেই মাছ দিয়ে ভাত খাবো। এখন দাদু মনে মনে ভাবলেন পুকুরে তো মাছ নেই, তারপরও যেহেতু লোকটি বলছেন যাই জাল দিয়ে খেয়াও দিয়ে দেখি মাছ ওঠে কিনা। এখন ভিক্ষুকে তো বোঝানো যাচ্ছে না, তাই দাদু জাল নিয়ে চলে গেলেন। মাছ উঠলে উঠবে, না উঠলে নাই, ওনার কাজ একটু চেষ্টা করা। তো দাদু জাল ফেলে প্রথমবারে জাল ফেলার পরেই 2 থেকে 2.5 কেজির একটা শোল মাছ জালে ওঠে। দাদু তো অনেক খুশি। এরপর এই মাছ রান্নাবান্না হয়, ভিক্ষুককে ভাত খেতে দেওয়া হয়। তো ভিক্ষুক বলেন আমাকে মাছের মাথা আর লেজ এই 2টাই দিবি। তারপর ভিক্ষুকের কথা মতো তাকে মাছের মাথা এবং মাছের লেজ দুটোই দেওয়া হয়। ভিক্ষুক তারপর বলে যে তোরাও খাবি, তোদের সন্তানদেরকেও খাওয়াবি, ইনশাল্লাহ কোনোদিন তোদের দুরারোগ্য কোনো ব্যাধি হবে না, আমি দোয়া করে দিলাম। সন্ধ্যার আজানের পর মানে মাগরিবের আজানের পর ওই ভিক্ষুক বলেন যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তোদের যদি কখনো কোনো প্রয়োজন হয় আল্লাহর নাম নিয়ে আমাকে একটু স্মরণ করিস, আমি ইনশাল্লাহ চলে আসব। তো এই কথা বলে ওই ভিক্ষুক বাড়ি থেকে বের হয়ে চলে যান। এর ভেতরে কিন্তু অনেকগুলো দিন কেটে গেছে। তাদের 2 সন্তানও আস্তে আস্তে বড় হতে থাকে। কখনো কোনো প্যারানর্মাল বিষয় ওইভাবে হয়েছে বলে তাদের মনেও পড়ে না। তো একদিন কি হয়, দাদি মাঠ থেকে গরু আনতে যায় সন্ধ্যার দিকে, কারণ দাদা এবং তার ছেলে ছিল বাজারে, ওনারা তখনও ফিরছিলেন না, এদিকে মাঠ থেকে গরু আনতে যেতে হবে। আর মান্নান দাদার মেয়ে ছিল, তাকে ওই সন্ধ্যার দিকে গরু আনতে পাঠান নাই দাদি, তো দাদি নিজেই গিয়েছিলেন গরু আনতে। তো গরু বাসায় নিয়ে আসেন তিনি। বাসায় আনার 2 ঘন্টার মতো পর দাদি পাগলের মতো গালিগালাজ শুরু করেন। কাকে গালিগালাজ দিচ্ছেন দাদির মেয়ে বুঝতে পারেন না। প্রথমে ভাবতে কারোর সাথে ঝগড়া করলো নাকি মাঠে গিয়ে, হয়তো এই কারণে গালিগালাজ করছে। তো দাদির মেয়ে মানে আমার ফুপু যখন ঘরে যায় তখন দেখা যায় যে দাদি কার সাথে যেন কথা বলছে আর অযথা বকাবকি করছে খুব খারাপ ভাষায়। ফুপু কোনো রকমে দাদিকে থামাতে পারলো না। এদিকে দাদা আর দাদার ছেলে মানে আমার আঙ্কেল বাড়িতে আসছে, এসে দেখে যে দাদির এই অবস্থা। দাদা ফুপুকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আর ফুপু তো বলেন গরু আনতে গিয়েছিল মাঠে, ওখান থেকে আসার পর এই যে এই রকমের গালিগালা শুরু করছে। তো দাদা তাড়াতাড়ি করে মসজিদের হুজুরকে ডাকেন। হুজুর বাসায় আসার পর দাদিকে পানি পড়া দেন, দোয়া পড়ে দাদির গায়ে ফু দেন। হুজুর যখন দাদির গায়ে ফু দেন তখন দাদি হুজুরের নাম নিয়ে হুজুরকে কঠিন গালিগালাজ করে। হুজুরও অনেক চেষ্টা করেও দাদিকে ঠিক করতে পারেননি। তো হুজুর চলে যান, যাওয়ার আগে বলে যান যে আগামীকাল দেখবেন যে কি হয়েছে। তারপর দিন হুজুর বাসায় না এসে দাদাকে বাড়ির পাশে টিউবওয়েল আছে সে টিউবওয়েলের ওখানে ডাকে। তারপর বলেন যে উনি এই কাজটি করতে পারবেন না, এই কাজ করা তার পক্ষে সম্ভব না। এই কারণে তিনি সাধারণভাবে ঝাড়ফুঁক জানেন, ভয়াবহ কোনো জিনের ট্রিটমেন্ট উনি জানেন না, এটা উনি কখনো করেনও নাই। যেহেতু ওনার এই ধরনের একটা সমস্যা হয়েছে এবং হুজুর বলেন তাকে খুব খারাপ একটা খবিশ জিনে ধরেছে, যেহেতু ওনার ওই বিদ্যা অতটুকু নাই এই কারণে উনি এটা পারবেন না, এটা করতে গেলে ওনার খুব ক্ষতি হবে। এই কথা বলে হুজুর চলে যান। এদিকে দাদু তো ভীষণ চিন্তায় পড়ে যান, কী করবে এখন। এরকম করে কেটে গেল আরও কয়েকটা দিন। এদিকে দিন দিন দাদির শরীর ভীষণ খারাপ হতে থাকে এবং পাগলের মতো হয়ে যায়। এরকম করে কিছুদিনের মাথায় দাদি একদম ফুল পাগল হয়ে যায়। একদিন সন্ধ্যার সময় দাদু গরু গোয়াল থেকে নিয়ে যাওয়ার পর মানে গোয়ালের দিকে নিয়ে যাওয়ার পরে গরুগুলো বেঁধে বের হয়েছেন, গোয়ালঘর থেকে বের হয়ে দেখেন যে ওই যে যিনি ভিক্ষুক এসেছিলেন পীর বাবার মতো দেখতে,
মাছ দিয়ে ভাত খেয়ে গিয়েছিল, ওই দাঁড়িয়ে আছে। তো ওই পীর বাবা দাদুকে বলেন যে, কিরে মান্নান, আমাকে একবারও স্মরণ করলি না? আমারই খোঁজ খবর নিয়ে আসতে হলো, আমার কথা ভুলেই গেলি একদম। আমি তো তোকে বলেছিলাম না যে আমাকে স্মরণ করবি? আল্লাহ চান তো আমি চেষ্টা তো করতে পারি, বাকিটা তো আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে। আমার চেষ্টা আমি করবো, আমাকে কেন ডাকলি না? লোক মারফত আমি খবর পাইলাম। তো একথা শোনার পর দাদু কান্না জড়িত কণ্ঠে পীর বাবাকে জড়িয়ে ধরে বলল যে, খুব সমস্যায় আছি, আমার আসলে এগুলো মাথায় কাজ করে নাই, এখন কিছু একটা করেন। তো দাদুকে তিনি সান্ত্বনা দিয়ে বলেন যে, আমি যেহেতু চলে আসছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না, তোর বউকে আমার সামনে নিয়ে আয়। এরপর দাদু ঘর থেকে দাদিকে বাইরে নিয়ে আসতে গেলে দাদি কোনো রকমই বাইরে আসবে না। অনেক জোরাজুরি করে তাকে বাইরে নিয়ে আসা হলো। যেই না দাদিকে সেই পীর বাবা বা ভিক্ষুক বাবা যেটাই বলা হোক তার সামনে নিয়ে আসলো, দাদি একদম চুপ, একদম ভদ্র নম্র হয়ে বসে আছে। পাগলামির ছিটে ফোটাও তার মধ্যে নেই, মানে একদম স্বাভাবিক। তখন ওই যে যিনি আগন্তুক আসছেন তিনি বলেন, এই কে রে তুই, কেন আমার মেয়েকে কষ্ট দিলি? উত্তরে দাদি বলে, আমার নাম মালিকা দেবী, ও আমার খাবার নষ্ট করেছে। আর তোর মেয়ে বলছিস সে কে? তোর মেয়েকে তো আমি পুরো পাগল বানাবো, তারপর মারবো। পাগল তো অলরেডি বানিয়ে ফেলেছি, এবার মেরে ফেলবো। দাদির মুখে যে কথাটা বের হয়ে আসে এটা শুনে ওই আগন্তুক বলেন যে, তুই জানিস আমি কে? তখন দাদির ভেতরে থাকা সেই মালিকা দেবী বলে, তোকে আমি ভালো করেই চিনি। তখন সে আগন্তুক বলেন, তাহলে কি জন্য একে কষ্ট দিলি? তুই জানিস না এই পরিবারের উপর আমার নেক নজর রয়েছে, কেন একে কষ্ট দিলি? তুই কি যাবি এখান থেকে, নাকি তোকে শায়েস্তা করে আমি বের করব? তখন ওই ভেতরে থাকা যে মালিকা দেবী সে বলে যে, তুই তো জানিস যে আমরা কারো উপর একবার আসর করলে কোনো একটা জিনিস দিতে হয়, নাইলে আমাদের ক্ষতি হয়, আমরা বিনিময় না নিয়ে যাইতে পারি না, এটা তো তোর জানা আছে। তখন ওই আগন্তুক বলেন, তুই একটা গমের দানাও পাবি না, এখান থেকে বের হ তাড়াতাড়ি। তখন উল্টো ওই মালিকা দিদি যাওয়ার জন্য হাউমাউ শুরু করে, আমি চলে যাব, আমাকে কিছু একটা দে, নাহলে তো আমার ক্ষতি হবে। তখন ওই আগন্তুক বলেন, ঠিক আছে যা, তোকে একটা মোরগ দেয়া হবে। কিভাবে দেবো বল, তোর ইচ্ছার উপর ছেড়ে দিলাম, আমি কিছু বলবো না। তখন বলে যে, ওই ভেতর থেকে ওইটা জিনিসটা বলে যে, এটা রান্না করে দিলেই হবে, ভালো করে রান্না করে ওই খাল আছে, ওই খালের পাশে উঁচু জায়গায় রেখে আসলে আমি নিয়ে নেব। তো বলে যে, তুই কি যে যাবি আমি কিভাবে বুঝবো, বা আমি তো বুঝবো, এখানকার লোকজন কিভাবে বুঝবে? তখন দাদির ভেতরে থাকা সেই মালিকা দেবী বলে ওঠে, এই যে বড় নারকেল গাছটা আছে, এটা আমি শেকড় শুদ্ধ উপরে ফেলবো। তখন ওই আগন্তুক বলেন যে, বাহ চমৎকার, একটা গাছ শেকড় শুদ্ধ তুমি উপরে ফেলবা, এটাকে ভালো হবে না খারাপ হবে? এটা তো ফলন্ত গাছ, তুই শুধু একটা ডাব পেরে দিয়ে যাবি। বলে আচ্ছা ঠিক আছে, আমি একটা ডাব পেরে দিয়ে যাব। তো এরপরে কি হয়, দাদু তো দাঁড়িয়েছিলেন, মান্নান দাদু আরও বেশ কয়েকজন পরিবার সদস্য দাঁড়িয়েছিলেন। তখন হঠাৎ করে তারা দেখেন যে দাদি নিস্তেজ হয়ে যান বা সেন্সলেস হয়ে যান। এরপরে ওই নারকেল গাছ থেকে মোটামুটি বড় সড়ো আকারের একটা ডাব তাদের সামনে খুব সুন্দরভাবে কেউ একজন এসে রেখে দেয়। জাস্ট এতটুকুই, আর কিছু না। তো এভাবেই ওই বিষয়টা শেষ হয়। কিন্তু ওই আগন্তুক যাবার আগে মান্নান দাদাকে বলেন যে, আব্দুল মান্নান, তোকে তো আমার ভালো লেগেছে, তুই তো আমার খুব আপ্যায়ন করেছিলি, তো অনেকদিন ধরে আমি চিন্তা করেছি যে বিষয়টা তোকে বলবো কি বলবো না, তো আজকে যেহেতু সুযোগ হলো এবার তোকে বলি। কয়েকদিনের মধ্যে তোর বাড়ির একটা পাশে একটা কবর উঠবে, একটা জায়গা দেখিয়ে দেন, এবং একটা কুয়া উঠবে, তুই এই দুইটা জিনিসের রক্ষা করবি। আর এই যে কবরটা, এই কবরটা হচ্ছে মরম পাগলার কবর।
বহুদিন যাবৎ এখানে রয়েছে, এটা চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু আমি শনাক্ত করেছি যে এটা এখানে আছে। আমরা এই মরম পাগলার ভক্ত ছিলাম, বহুদিন যাবৎ আমি আসি না, যার কারণে আমি খুঁজছিলাম যে এটা কোথায় আছে। তা আমি আমার লোক মারফত খবর নিয়ে জানতে পেরেছি এটা এখানে আছে। তো এরকম একজন বুজুর্গ ব্যক্তির কবর এখানে আছে। আমরা বংশ পরম্পরায় এনার ভক্ত ছিলাম। আমার দাদা তিনি ভক্ত ছিলেন, আমার বাবা তিনি ভক্ত ছিলেন, আমিও ভক্ত ছিলাম, কিন্তু মাঝখানে আমি বিদ্যা অর্জন করার জন্য দূরে চলে গিয়েছিলাম। পরে বহু বছর পরে ফেরত এসে শুনি যে উনি মারা গেছেন। এদিকে আমার দাদা বাবাও মারা গেছেন, এই জন্য আমি বলতে পারছিলাম না যে তার কবরটা কোথায়। আমি কবরটা জানতে পেরেছি, এখানে তার কবর আছে। এই কবরটা আমি চিহ্নিত করে দিয়ে যাব, তুই জায়গাটা হেফাজত করবি, আর এটাকে কোনো মাজার বানাবি না। কোনো লোকজন এসে যেন এখানে সেজদা দিতে না পারে বা অন্য কিছু করতে না পারে। কবরের যেটা সম্মান যতটুকু ততটুকু দিবি। আর এই কুয়া যেটা আসবে, এই কুয়ায় আল্লাহর একটা অশেষ রহমত আছে, আল্লাহর নেক দৃষ্টি রয়েছে। এই কুয়ার পানির মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। অনেকে বিভিন্ন নিয়ত করে আল্লাহর দরবারে যখন কোনো কিছু চায়, বিশেষ করে ছোটোখাটো রোগ মুক্তির জন্য, এখান থেকে এটা সলভ হতো এই মরম পাগলার সময়। তো এই জিনিসটা, এই কুয়াটা আবার উঠবে, এটা হেফাজত করবি, কোনো নোংরা বা কোনো জিনিস এর মধ্যে ফেলবি না। আর মানুষ যদি আসে এখান থেকে পানি নেয়, তার বিনিময়ে কোনো টাকা পয়সা বা কিচ্ছু নিবি না, এটা এভাবেই থাকবে। তো এরকম সুন্দর কিছু নসিহত করেন সেই আগন্তুক ভিক্ষুক বাবা, পীর বাবা, যেটাই আমরা বলি না কেন। তো এভাবে কথা বলার পর উনি চলে যান। এরপর কিন্তু মানে হঠাৎ করে যেটা হয় সেটা হলো, একদিন দেখেন যে মানে মান্নান দাদু যে ওই জায়গাটাতে একটা জায়গা ফুলে উঠেছে, বা একটা জায়গা মানে পরিষ্কার হয়ে ওই জায়গাটা ফুলে উঠেছে এবং একটা কুয়ার মতো উঠেছে। দেখো এটা কুয়ার মতো না, কুয়াই আর কি। তো মূলত ওই আগন্তুক চলে যাওয়ার কয়েকদিন পরে এই ঘটনাটি ঘটেছে। তো এখন এরকম একটা গায়েবী জিনিস উঠেছে, তখন তো এরকম মিডিয়া ছিল না, মোবাইল ফোন ছিল না, বা এত কিছু ছিল না, একদম প্রত্যন্ত এলাকার বহু বছর আগের ঘটনা। তো স্থানীয়ভাবে যখন মানুষের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে পড়ে, তখন অনেকে এটা দেখতে আসেন। তখন মানুষজন সেখানে কুয়ার পানি নেয়, অনেকের চর্মরোগ আছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চর্মরোগ ভালো করে দাও। তখন আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এভাবে ছোটোখাটো বিভিন্ন সমস্যাগুলো যখন সলভ হয়ে যাচ্ছিল, তখন ওখানে মানুষের আনাগোনাও বাড়তে থাকে। আর এই যে মানুষ আনাগোনা করছে, এবং মান্নান দাদু কী করতো, ওনার কৃষি কাজটা যা ছিল এগুলো বাদ দিয়ে এই বাড়িতেই বসে থাকতো। আর এখান থেকে তো ওনার তো কোনো আয় রোজগার নাই, কোনো টাকা পয়সা তো নেওয়া হচ্ছে না। এদিকে উনি সারাদিন বাড়ি বসে থাকে, সংসার চলবে কীভাবে এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। দাদি এটা নিয়ে খুব ক্ষিপ্ত হতে থাকেন যে পরিবার নিয়ে কোনো টেনশন নাই, এই কুয়া নিয়ে আছে, বা এখান থেকে তো কোনো আয় রোজগার কিছু নাই, সুতরাং তার তো অন্য কাজ করতে হবে। দাদির কথাও যৌক্তিক, কিন্তু এই সমস্যা, পারিবারিক সমস্যার সমাধান হবে কবে? এলাকার মানুষ কিন্তু উপকৃত হচ্ছে এই কুয়ার পানি পান করে। আমাদের গোয়াইনঘাট উপজেলার মানুষের মুখে মুখে এই দাদার বাড়ির গায়েবী কবর আর কুয়ার কথা ছড়িয়ে পড়ে। তো পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে একটা পর্যায়ে কী হয়, যাতে মানুষজন এখানে না আসে, দাদি মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এদিকে মানুষজন মানে আশা কমিয়ে দেন। একদিন কি হয়, দাদুর সাথে দাদির তুল ঝগড়া হয়। তারপর দাদি রাগ করে ওই কুয়া এবং কবরের মধ্যে ভাঙচুর চালান। এই অবস্থায় দাদু দাদিকে থাপ্পড় মারেন এই ব্যাপারগুলো থামানোর জন্য। এরপর দিন দাদা দাদি একই স্বপ্ন দেখেন। দুজন ব্যক্তি, বুজুর্গ টাইপের দুজন লোক, এরা স্বপ্নের মধ্যে আসেন এবং এসে বলেন যে, আচ্ছা কুয়াটা না হয় ভাঙচুর করলি তোরা, এর কবরটা সম্মানও দিতে পারলি না, কবরটা ওইভাবে নষ্ট করলি রাগ করে, এই কাজটা তো তোরা ঠিক করলি না। এখানে এই কবরটা আর থাকবে না, এখান থেকে চলে যাবে, কুয়াটাও আর থাকবে না, চলে যাবে। তবে যেই অন্যায় কাজটি করেছিস ইচ্ছাকৃতভাবে, এটার তো খেসারত দিতে হবে।
যে করেছে সে সারা জীবন আধা পাগল থাকবে, এটাই তার শাস্তি। এরপরে স্বপ্ন ভেঙে যায় এবং পরের দিন, মানে ওই দিন তো দাদু ঝগড়াঝাটি করে কেউ কারোর সাথে কথা বলেন নাই, পরের দিন দুজনের সাথে কথা বলেন, বলতে লাগলেন যে এরকম স্বপ্ন দেখেছে। এখন দাদু স্বপ্ন দেখেছেন, মান্নান দাদু, এবং দাদিও স্বপ্ন দেখেছেন। এখন একই বিষয় যখন দেখেছেন তখন মান্নান দাদু বুঝতে পারেন যে ভয়ানক কিছু একটা হতে চলছে। দাদিও তার ভুল বুঝতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চান যে একটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রাগের মাথায় উনি এই কাজটি করে ফেলেছেন। কিন্তু আসলে দাদির বেশি দিন ভালো থাকা হয়নি। কয়েকদিন পর এই দাদির মধ্যে আবার পাগলামি শুরু হয়ে যায়। পাগল হওয়ার পর আরও কিছুদিন চলে যায়। মাঝে এক রাত্রে দাদু স্বপ্নে দেখেন ওই যেই ভিক্ষুক যিনি আসছিলেন, যে আগন্তুক, তখন উনি এই স্বপ্নের মধ্যে আসেন এবং এসে বলেন, আমি তোদের কাউকে কষ্ট দেব না রে, কিন্তু যে কাজটি করেছিস এটা আসলে আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি হয়েছে। ও যে পাগল হয়েছে এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে, আমরা এটা করি নাই। আর আল্লাহ যেদিন তাকে ভালো করবেন সেদিনই ভালো হবেন। আমরা তাকে পাগলও বানাইনি, তাকে ভালো করার ক্ষমতাও আমাদের নেই। এটা সে অন্যায় করেছে, এই কারণে আল্লাহ যেদিন ক্ষমা করবেন সেদিন সে ভালো হবে, আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা। তো এরপর থেকে দাদি ওই আধা পাগলের মতোই হয়ে আছেন, কথাবার্তা খুব কম বলেন, এলোমেলো কথা বলেন। এই মান্নান দাদু এবং তার স্ত্রী যিনি দাদি এখনও বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছেন, দাদি ভালো করে কথা বলতে পারেন না। দাদু এখনও আফসোস করেন দাদির এই কার্যকলাপের জন্য। দাদুর যে ধন সম্পত্তি আস্তে আস্তে সব শেষ হয়ে যেতে থাকে। কোনোরকম জীবনযাপন করছেন দাদা এবং দাদি। দাদুর যে সন্তান যারা আছেন তারাও আসলে অবস্থা এতটা ভালো না, তাদের আয় উন্নতি ওরকম নাই, এমনি চলতে পারেন আর কি, না খেয়ে থাকেন না, চলতে পারেন আর কি। তো এই ঘটনা রিলেটেড কয়েকটা ছবি আমাদেরকে সুপুর খান শেয়ার করেছেন। কুয়াটা তো বিলুপ্ত হয়ে গেছে, আর ওই যে কবর যেই জায়গাটাতে ছিল ওই জায়গা কিন্তু গর্ত হয়ে গিয়েছিল, এতে ওইখানে কেউ হাঁটাচলা না করে ওর চারপাশে বেড়া দেয়া আছে, এটা এখনও রয়েছে। লিসেনার্স, এটি ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে ভালো লেগেছে। তো আসলে এরকম অনেক ঘটনা ঘটে যায়, আমাদের অজ্ঞাতসারেই ঘটে যায়, আমাদের অজান্তেই অনেক ভুল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই ভুলগুলো থেকে মুক্ত রাখুন, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ।